হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আমরা যেটাকে আমরা বলতাম যে সিপিসি, সিআরপিসি, এই যে ছোট ছোট নামগুলো আমরা বাদ দিয়ে টোটাল আইনের নামটা বলবো, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর 1898, অথবা ফৌজদারি কার্যবিধি 1898। এই শব্দটা ব্যবহার করা শুরু করবেন লিখিত পরীক্ষায়। ছোট নামটা দিলে আপনার নাম্বার কাটা যাবে, এমনকি বিচারক যিনি প্রশ্নটা কাটেন ওনার যদি একটু মন খারাপ বেশি থাকে আপনার হয়তো জিরো দিতে পারে, যে বলবে যে তাকে নাম্বার দিয়ে লাভটা কি, সে তো আইনের নামটাই তো বলতে পারলো না। তো আমরা একটু দেখার চেষ্টা করি, প্রথমে কিছুটা বোঝার চেষ্টা করব। আমরা আমরা অলরেডি আপনাদের গ্রুপে দুইটার মতো জিনিস দিয়েছি। একটা হচ্ছে যে আমরা পিডিএফও দিয়েছি, কিছু ছোটোখাটো বিষয় নিয়ে কিছু হ্যান্ড দিয়েছি, আর বাকিটা তো আপনাদের কাছে আসতেই। তো আমরা কিন্তু এমসিকিউর জন্য টোটাল এই দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের অনেক কিছু পড়েছি। তো সেখান থেকে আমাদের কনসেপ্ট ভিত্তিক কিছু সেকশন এবং কিছু সেকশন আছে যেটা A to Z আমাদের হেডিংটা মনে রাখতে হবে অ্যান্সার করার জন্য, বিশেষত আপিলের ক্ষেত্রে। আপিলের ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করে কিন্তু আমাদের মোটামুটি আপিলের সেকশনগুলো পড়তে হবে, প্রতিটা সেকশনই। কারণ প্রশ্ন কখনো আসতে পারে যে আপনার যে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না, একটু ব্যাখ্যা করেন। তো সেক্ষেত্রে তিনটা চারটা সেকশন আছে, ওইটা আপনাকে অবশ্যই তুলে ধরে ব্যাখ্যা করতে হবে। আবার আপিলের সাধারণ নিয়মটা কি আপনি একটু ব্যাখ্যা করেন, তো এরকম প্রশ্ন আসতে পারে। তো আমরা প্রথমে শুরু করি যে সিআরপিসিটা যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই তাদের জন্য। কারণ হচ্ছে যে আমরা যতটুকু গত 5-6 বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করেছি, যে এমনও কিছু জিনিস দিচ্ছে যেটা আমরা চিন্তাও করি নাই যে দিতে পারে, এটাও একটা লিখিত পরীক্ষার প্রশ্ন হইতে পারে। আমাদের যদি প্রস্তুতিটা ভালো থাকে ইনশাল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো। আর ভিডিওর মধ্যাংশে আমরা দেখাবো যে অ্যান্সারটা কিভাবে আমাদের লিখতে হচ্ছে। তো দেখেন আমাদের আশেপাশে, বা আপনিও যখন একজন অ্যাডভোকেট হবেন, আইনজীবী হবেন, আপনার আশেপাশে যখন একটা অফেন্স বা অপরাধ সংগঠিত হবে একজন ব্যক্তির পক্ষে, সে ফরিয়াদি হোক অথবা যে কোনো সংবাদদাতা হোক, যেহেতু ফৌজদারি মামলার ক্ষেত্রে আপনার কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট থাকার প্রয়োজন নাই। আপনি একটা অপরাধের সংবাদ পুলিশকে দিতে পারেন, এমনকি একটা অপরাধের সংবাদ থানায় গিয়েও আপনি নালিশ দায়ের করতে পারেন। আমরা অনেক ক্ষেত্রে শুধু এতটুকুই জানি যে পুলিশ থানায় আমরা সংবাদটা দিতে পারি। আপনি চাইলে আদালতে গিয়েও, আপনি একটা ঘটনা দেখেছেন, পুলিশের কাছে গিয়ে বলেছেন, পুলিশ সেই মামলাটা নেয় নাই, আপনি মামলার কোনো ফরিয়াদিও না, কোনো পক্ষ না। তো সেক্ষেত্রে আপনি আদালতে গিয়েও যে কাজটি করতে পারেন, একটা নালিশ কিন্তু দায়ের করতে পারেন। তাহলে আমাদের আশেপাশে যখন একটা অপরাধ সংগঠিত হবে বা অফেন্স সংগঠিত হবে, আমাদের যদি আমরা বলি সাধারণভাবে আমরা কি করতে পারি, স্থানীয় থানায় যেতে পারি অথবা আদালতে গিয়ে আমরা মামলা দায়ের করতে পারি। তো এখন এই রকম ক্ষেত্রে আপনাদেরকে আমরা যেটা বলবো যে আপনি আগে বেসিক কনসেপ্টটা বুঝবেন, যে একটা অপরাধ যদি সংগঠিত হয় অপরাধটার ধরনটা কি হইতে পারে। তো এই অপরাধের ধরনটার উপর ভিত্তি করে আমরা থানায় মামলাটা হবে না আদালতে হবে, এটা কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো অলরেডি আমরা জানি যখন আমরা থানায় যাব, আপনার ঘটনাটা শোনার পরে এই ঘটনাটা বা এই অপরাধটা কগনিজেবল না নন কগনিজেবল, এইটার উপর ডিপেন্ড করে যে মামলাটা পুলিশ নিবে কি নিবে না। তাহলে আপনার প্রথমেই মনে রাখতে হবে আমাদের সিআরপিসির একটা তফসিল আছে, একটা শিডিউল আছে, তার শিডিউল নাম্বার 2। তাহলে একটা অপরাধ আমলযোগ্য না আমল অযোগ্য এটা কিসের উপর ভিত্তি করে হবে, এটা হবে যে আপনার শিডিউলের উপর ভিত্তি করে। তাহলে আমরা থানায় গেলাম, আমাদের ঘটনাটা পুলিশকে যখন খুলে বললাম, পুলিশ তার যে সিআরপিসির পিছনে শিডিউল আছে অলরেডি আপনার জানার কথা, শিডিউল নাম্বার 2, সেখানে 8টা বিভিন্ন কলাম দেওয়া আছে। তো সেই মোতাবেক দেখা যাচ্ছে যে সেখানে যদিও কগনিজেবল নন কগনিজেবল কিন্তু বলা নাই, 3 নম্বর কলামে লেখা আছে যে পুলিশ অপরাধটা কি করতে পারে, যে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারতেছে কিনা। তো সেটাই হচ্ছে আমাদের কগনিজেবল নাকি নন কগনিজেবল, তার মানে কলাম নাম্বার 3। তাহলে যখন থানায় গিয়ে এই একটা আপনি মামলার অপরাধ সম্পর্কে জানাইলেন, তারা বলতেছে যে এটা আমল অযোগ্য। তো আমল অযোগ্য হইলে নর্মালি আমাদের তেমন কিছু করার নাই, পুলিশও তেমন কিছু করে না, আপনারে হেদায়ত দেয় যে আপনি আদালতে গিয়ে মামলা দায়ের করেন, যেটা 155 আমরা জানি। আমাদের মূল লিখিত পরীক্ষার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে একটা আমলযোগ্য মামলা কি, আমলযোগ্য মামলা দায়েরের পদ্ধতি আপনি বর্ণনা করেন, বা আমলযোগ্য মামলার ক্ষেত্রে পুলিশের তদন্ত প্রক্রিয়া আপনি ব্যাখ্যা করেন, পুলিশের তদন্ত প্রক্রিয়া আপনার মতো করে তুলে ধরেন। তো এইরকম কিন্তু আসতে পারে। তো এই জন্য আমাদেরকে একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে যে একটা মামলা কগনিজেবল না নন কগনিজেবল, এটা আমরা বলতে পারবো কিসের উপর ভিত্তি করে, তফসিল 2 এবং এর যে শিডিউলটা আছে এর 3 নম্বর কলাম দেখে আমরা বলতে পারবো। আর পাশে আমরা ব্যক্তিগতভাবে লিখে দিতে পারবো যে অন্য কোনো স্পেশাল বা বিশেষ আইনে হইলে ওই আইনে যদি লেখা থাকে অপরাধটা আমার কগনিজেবল, তাহলে এই ধারার অধীনে আসবে। যেমন আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে
আমাদের বলা আছে ভূমি রিলেটেড যে জালিয়াতি, ভূমি রিলেটেড যে সমস্ত প্রতারণা, এগুলো কগনিজেবল অফেন্স, থানায় মামলা দায়েরটা করা যাবে। তাহলে এইটা দিয়ে আমরা একদম স্বচ্ছ ধারণা পাবো যে কগনিজেবল না নন কগনিজেবল, এটা ডিসাইড করবে শিডিউলটা, শিডিউলের 3 নম্বর কলাম। তো ধরলাম যে আমাদের অপরাধটা কি হইলো, আমলযোগ্য হইলো। তাহলে আমলযোগ্য হওয়ার পরে তো পুলিশ কি করবে, এটার জন্য একটা এফআইআর সে লিখে নিবে। এখন এইটার বাংলা এবং ইংরেজি নামের মধ্যে অনেক পার্থক্য আছে। নর্মালি দেখবেন যে আপনি যে অভিযোগটা দায়ের করতেছেন, এটাকে আমরা নর্মালি বলতেছি আপনি সংবাদ দিচ্ছেন অথবা আপনি এজাহার দায়ের করতেছেন, যে আপনি কি ঘটনাটা দেখেছেন অথবা আপনার সাথে কি অপরাধটা হয়েছে। তো এই এজাহার শব্দটা নর্মালি আমাদের আইনে কোথাও নাই। আমাদের আইনে বলতেছে যে যখন একটা কগনিজেবল অফেন্স সম্পর্কে আপনি সংবাদ দিবেন বা পুলিশ জানতে পারবে, তখন পুলিশ কি করবে, এই যে এফআইআর সে রেজিস্টার করবে, যাকে আমরা বলতেছি যে প্রাথমিক তথ্য বিবরণী। তাহলে এই এফআইআর, ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্টের উপর ভিত্তি করে অনেক প্রকার লিখিত প্রশ্ন কিন্তু হইতে পারে, যে এফআইআর জিনিসটা কি, এফআইআর কে দায়ের করে, কিভাবে দায়ের করে, বিস্তারিত বর্ণনা করেন, এফআইআর দায়েরের পরে কার্যক্রমটা কি হবে পুলিশের। এখন একই প্রশ্ন আপনাকে 4টা 5টা 10টা হেডিংয়ে দিতে পারে, যে পুলিশের তদন্ত প্রক্রিয়া আপনি ব্যাখ্যা করেন, এফআইআর দায়েরের পর পুলিশ করবেটা কি। তো আপনাকে দেখতে হবে কত মার্ক আপনার কাছে চাচ্ছে, 10 মার্কের জন্য চাচ্ছে না 5 মার্কের জন্য চাচ্ছে। যদি দেখেন যে প্রশ্নটা আপনার 10 মার্কের জন্য, তাহলে আপনি বুঝেই নেন আপনাকে ডিটেল প্রক্রিয়াটা একদম 154 থেকে নিয়ে মোটামুটি 173 পর্যন্ত আপনাকে লিখতে হবে। কিন্তু যদি সেক্ষেত্রে মাত্র 5 মার্কের জন্য থাকে, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন যে আপনার অতটুকু যাওয়ার দরকার নেই। তাহলে এই যে এতটুকু আমরা পড়লাম, এটার মধ্যে দুইটা জিনিস আপনি মাথায় নিয়ে নেন, একটা হচ্ছে আমলযোগ্য অপরাধ আর একটা আমল অযোগ্য অপরাধ। এই দুইটা জিনিস কি, এটা আপনি মুখস্থ করতে হবে, আপনাকে পড়তে হবে, মনে রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী, যেটা আমাদের 154 ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী যে কার্যক্রমগুলো হয়, এগুলো আমাদের 1 বাই 1 মনে রাখতে হবে, ধারা নাম্বারগুলো শুরু করে। তাহলে আপনি এই জিনিসটা আমরা আপনাদের জন্য চিত্র সহকারে এই জন্য নিয়ে এসেছি, আপনি যদি চিত্র সহকারে না বুঝেন, এখান থেকে একটা যদি প্রশ্ন হয় কিভাবে হবে আমরা নিজেরাও জানি না, আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন না। তো এফআইআর দাখিলের পরে নর্মাল প্রক্রিয়াটা কি, পুলিশ তার ইনভেস্টিগেশনটা শুরু করে দিবে। এখন এই ইনভেস্টিগেশন বা তদন্ত জিনিসটা আসলে কি, এটা আপনাকে বুঝতে হবে যে ইনভেস্টিগেশন জিনিসটা কি। তো আমরা যখন এই সিআরপিসি যখন পড়ি, তার 4 নম্বরের মধ্যে সিআরপিসিরই শুধুমাত্র 4 নম্বর সেকশনে ডেফিনেশন দেওয়া আছে, নর্মালি অন্য আইনে 2 নম্বরে থাকে। তো এই ডেফিনেশন থেকে আমাদেরকে যে কথাটা বলতেছে যে আসলে ইনভেস্টিগেশন হচ্ছে কালেকশন অফ এভিডেন্স, একটা অপরাধের রিলেটেড যেই প্রকার তথ্য উপাত্ত পাওয়া যায় এগুলো কালেকশন করা, যে আসলে অপরাধের কোনো অস্তিত্ব আছে কিনা, থাকলে কি কি এভিডেন্স সেখানে পাওয়া যাচ্ছে। তাহলে তদন্ত বা ইনভেস্টিগেশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, কালেকশন অফ এভিডেন্স, তথ্য উপাত্ত সংগ্রহ করা। এটা হচ্ছে আপনার বেসিক জিনিস, এতটুকু মনে রাখবেন। তাহলে আমরা এখানে 3টা লিখিত পরীক্ষার জন্য মোটামুটি 3টা টিকার মতো প্রশ্ন পাইলাম। একটা হচ্ছে যে অপরাধের ধরন আমলযোগ্য না আমল অযোগ্য, আর একটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, আর একটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন বা তদন্ত। এখন তদন্ত করতে গিয়ে নর্মালি পুলিশ কি করবে, আসামিকে সে যদি পায় সে কি করবে, তাকে গ্রেফতার করবে। তো গ্রেফতার করার পরে এই গ্রেফতার রিলেটেড আমাদের সিআরপিসিতে অলরেডি আমরা কিছু কিন্তু জিনিস পড়েছি, বেসিক কয়েকটা লাইন আপনি পড়তে পারেন। যেমন 46 যখন সিআরপিসি দেখেন যে পুলিশ কি করবে, আপনার শরীরে স্পর্শ করে আপনারা গ্রেফতার করতে পারে। 47-এ বলে যে আপনার ঘরে প্রবেশ করে আপনারা কি করতে পারে, গ্রেফতার করতে পারে। 48-এ বলে যে ঘরের দরজা জানালা ভেঙে প্রবেশ করতে পারে। 49-এ বলে যে যদি প্রবেশ করার পরে সেখানে যদি বদ্ধ থাকে, তাহলে জানালা দরজা ভেঙে পুলিশ বাইরে হইতে পারে। তো এইরকম ছোট ছোট জাস্ট সেকশন নাম্বারটা আর মূল হেডিংটা কিন্তু আপনি মনে রাখতে পারেন। যদি আপনাকে একটা লিখিত দেয় যে পুলিশ কিভাবে গ্রেফতার করে আইনগতভাবে আপনি বর্ণনা করেন, তাহলে এই ছোট ছোট লাইনটা কিন্তু আপনি জাস্ট মনে রাখলে আপনি অ্যান্সারটা করতে পারবেন। যে 46 অনুযায়ী কাউকে স্পর্শ করে গ্রেফতার করা যায়, 47 মোতাবেক কারো বাসা থেকে গ্রেফতার করা যায়, 48 মোতাবেক ঘরে দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেফতার করা যায়, 49 মোতাবেক যদি প্রবেশের পরে কেউ অবরুদ্ধ থাকে তাহলে দরজা জানালা ভেঙে সে বের হয়ে আসতে পারে। এর বাইরে বল প্রয়োগ করা যায়, 50-তে আমরা দেখব তো যে কখন সে বল প্রয়োগ করবে। এরপরে আমরা এমন পাবো যে বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আপনাকে গ্রেফতার করতে পারবে। তো এই ছোট ছোট কয়েকটা যদি সেকশনের হেডিংটা মনে রাখেন, আপনার জন্য কিন্তু ইজি হয়ে যায়। এখন গ্রেফতারের পরে আসে আমাদের রিমান্ড। তো রিমান্ডটা মনে রাখবেন, নর্মালি রিমান্ড হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পুলিশ রিমান্ড
যেটাকে আমরা বলি যে ফিজিক্যাল রিমান্ডও বলা হয়, আরেকটা হচ্ছে জুডিশিয়াল রিমান্ড। এখন আসামিকে আমরা 61 ধারা অনুযায়ী, এটা অবশ্যই আপনি মনে রাখবেন যে সিআরপিসির 61 ধারা অনুযায়ী পুলিশ গ্রেফতারের পরে 24 ঘন্টার বেশি তার হেফাজতে রাখতে পারে না উইদাউট দ্য ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া। তাহলে যখন গ্রেফতার করলো 24 ঘন্টার মধ্যে সে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসলো, তো আসার পরে সে নর্মালি বলে যে তার তদন্তের সাথে আসামিকে তার প্রয়োজন, তো এটাকে বলি যে আমরা পুলিশ রিমান্ড। তো এই রিমান্ড থেকে আমাদের গুরুত্বপূর্ণ সেকশনটা হচ্ছে 167। এটা আপনি সবসময় লাল কালিতে রাখেন, বাস্তব জীবনেও কাজে আসবে এবং লিখিত পরীক্ষার যে কোনো ভাবে আসুক আপনার কাজে আসবে। প্রথমে আপনি চিন্তা করবেন যে কত ধারার অধীনে এই রিমান্ডের কার্যক্রম হচ্ছে। 167-র অধীনে কে দিতে পারে? ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস অথবা স্পেশালি ইম্পাওয়ার বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস। কত দিনের জন্য দিতে পারে? অ্যাট এ টাইম ম্যাক্সিমাম হচ্ছে 15 দিনের জন্য। তাহলে এই যে ছোট ছোট কয়েকটা জিনিস আপনি মনে রাখলেন, এগুলার মাধ্যমে আপনি কিন্তু লিখিত অ্যান্সারটা করতে পারবেন। আর আরেকটা রিমান্ড হচ্ছে যে জুডিশিয়াল কাস্টাডি। যখন পুলিশ তার কি করলো, উপস্থাপন করলো, আসামি পক্ষ হয়তো ডিফেন্স নিতে পারে, বলে যে জামিন দেওয়া হোক অথবা জুডিশিয়াল কাস্টাডিতে প্রেরণ করা হোক যাতে ফিজিক্যাল রিমান্ড না দেওয়া হয়। তখন বিচারকের উপর নির্ভর করে সে কি করতে পারে, চাইলে পুলিশ কাস্টাডি দিতে পারে, অথবা সে জুডিশিয়াল রিমান্ড মানে সে কারাগারে পাঠাইতে পারে, অথবা সে দিতে পারে বেইল বা জামিন। তাহলে এই রিমান্ডের কনসেপ্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 167 নম্বর ধারাটা আমরা ডিটেইলে পড়বো, এইটা আপনি একদম বিস্তারিত জানবেন যে কোন ম্যাজিস্ট্রেট দিতে পারে ফার্স্ট ক্লাস, আর হচ্ছে সেকেন্ড ক্লাস হইলে স্পেশালি ক্ষমতাপ্রাপ্ত। কোনো ক্রমেই কোনো থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কোনো রিমান্ড মঞ্জুর করতে পারে না, এই জিনিসটা একটু মনে রাখবেন। এখন এই রিমান্ডের ক্ষেত্রে জামিন আসে, তো জামিন আমরা একটু পরে পড়বো যে বেইল বা জামিন জিনিসটা কি। এইটা ছিল আমাদের একটা কগনিজেবল মামলার ক্ষেত্রে। এখন যদি নন কগনিজেবল হয় অথবা আপনি যদি আদালতে গিয়ে একটা মামলা দায়ের করতে যান, কিটা হবে? আদালতে আমরা দুই ধরনের মামলা দায়ের করতে পারবো। একটা হচ্ছে যেটা আদালতেই দায়ের করতে হয়, যেটা নন কগনিজেবল, যেটা আইনে স্পষ্ট বলা আছে। অথবা কোনো কগনিজেবল মামলা পুলিশ যদি না নেয় থানায়, আমরা সরাসরি আদালতে গিয়ে সেই কমপ্লেনটা জানাইতে পারি। তো আদালতের ভাষায় সেটাতে বলে যে নালিশ দায়ের করা বা কমপ্লেইন্ট। তাহলে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, একটা ছিল এফআইআর আর একটা হচ্ছে আমাদের নালিশ বা কমপ্লেইন্ট। তো এটার জন্য 200 নম্বর সেকশনটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, একদম বিস্তারিত আপনাকে জানতে হবে যে ম্যাজিস্ট্রেটের সামনে আপনি মৌখিকভাবে অথবা লিখিত আকারে কমপ্লেইন্টে জানাইতে পারেন। তো ম্যাজিস্ট্রেট আপনাকে শপথপূর্বক আপনার কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, জবানবন্দি নিতে পারে, আপনার সাক্ষীদের জবানবন্দি নিতে পারে। যদি তার কাছে প্রাথমিক সত্যতা আছে বলে মনে হয় সে গ্রহণ করবে। যদি তার এখতিয়ার থাকে তাহলে সে নিবে, এখতিয়ার না থাকলে সে সেটা কি করবে, উপযুক্ত আদালতে দায়ের করার জন্য আপনাকে ফেরত দেবে, ইন্ডোজ করে দিবে। অর্থাৎ 200 থেকে 201 থেকে নিয়ে 205-এর ডি পর্যন্ত প্রতিটা সেকশন হেডিং দিয়ে দিয়ে আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। কারণ নালিশ আমরা কি করবো, একটা মোসাবিদাও শিখবো যে একটা নালিশ কিভাবে আমরা করতে পারি। তাহলে এই 200 থেকে নিয়ে 205-এর ডি পর্যন্ত প্রতিটা সেকশনের হেডিং এবং মূল সারমর্মটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে নালিশটা আমরা আদালতে গিয়ে করি, মৌখিকভাবেও করা যায়, লিখিত আকারেও করা যায়। এখন ধরেন যে একটা মামলা নালিশ ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হইল, সে গ্রহণ করলো, তো সে গ্রহণ করার পর কি করবে? দুইটা তার কাছে প্রসেস থাকে। একটা হচ্ছে তার যদি মনে হয় যে এখানে আরো অধিকতর একটু তদন্তের প্রয়োজন, তার মধ্যে ডাউট আছে, তাইলে সে পুলিশের মাধ্যমে ইনভেস্টিগেশনও করাইতে পারে, অথবা সে নিজে নিজে ইনকোয়ারিটাও করতে পারে। ইনভেস্টিগেশন সর্ব অবস্থায় কি করে? পুলিশ করে, অথবা আদালতের নির্দেশে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি করে। আর ইনকোয়ারিটা আদালত নিজে করে, এতটুকু মনে রাখবেন। তো করার পরে তার যদি মনে হয় অপরাধের অস্তিত্ব আছে, ঘটনার প্রাইমা ফেসি কিছুটা আছে, সে কি করবে? পরোয়ানা জারি করবে, যাকে আইনের ভাষায় বলি যে ইস্যু অফ প্রসেস করা হইল। কি হবে? সমন মামলা হইলে আসামি বরাবর সমন পাঠাবে। যদি সেটা ওয়ারেন্ট মামলা হয় তাহলে সেটা কি পাঠাবে? ওয়ারেন্ট পাঠাবে। তো কোন মামলায় সমন পাঠাবে, কোন মামলায় ওয়ারেন্ট পাঠাবে, তো এইটাও আমরা শিডিউল নাম্বার 4, শিডিউল নাম্বার 2 এর কলাম 4 যদি দেখি, সেখানে লেখা আছে, প্রতিটা পেনাল কোডের সেকশন উল্লেখ করে করে দিয়ে বলা আছে যে এই মামলার জন্য কি সমন আসবে না আমাদের ওয়ারেন্ট যাবে। তাহলে আপনি যখন বাস্তব জীবনে আইনজীবী হবেন, আপনার টেনশন নেওয়ার দরকার নাই, শুধু সেকশন নাম্বারটা দেখে আপনি শিডিউলের না মধ্যে যদি আপনি মিলান, আপনি জানবেন যে এইটার জন্য সমন আসবে না ওয়ারেন্ট আসবে। তো ধরলাম সমন পাঠানো হইলো, আপনি না আসলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আসে, আর ওয়ারেন্ট হইলে তো আপনাকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করা হবে। তো দুইটা দিক থেকে আমরা কি করলাম, মোটামুটি
যে একটা মামলা এবং মামলা রিলেটেড যাবতীয় প্রাথমিক স্তরটা আমরা দেখলাম। তো আসামি গ্রেফতার হয়ে গেল, ধরলাম যে দুইভাবেই আসামি হয়তো আদালতে উপস্থিত হয়েছে, হয় গ্রেফতার হবে অথবা গ্রেফতার হওয়ার পরে সে জামিনে থাকবে। একবার যদি কারো বিরুদ্ধে কোনো প্রকার মামলা দায়ের হয়, দুইটা কাজ হয়, যে সে হয়তো জুডিশিয়াল কাস্টাডিতে থাকে অথবা সে জামিনে বা বেইলে থাকে, দুইটার একটাই হবে, এর তৃতীয় কোনো জিনিস নাই। আর একটা হচ্ছে সে পলাতক থাকলো প্রথম থেকেই, সেটা ভিন্ন জিনিস। এখন এইখানে যখন আসামি গ্রেফতার হইল, তো একজন বাদী বা বিবাদীর আইনজীবী হিসেবে আপনার প্রধান টার্গেট থাকে কিভাবে মামলাটা জামিন করা যায়, আসামির জামিন করানো যায়। আর প্রাথমিক অবস্থায় যখন আপনি আদালতে যাবেন, আপনার ইনকামটাও নির্ভর করে এই বিভিন্ন জামিনের উপর। যত জামিন করাইতে পারবেন তত ইনকাম। হাইকোর্টে দেখবেন যে বাংলাদেশে গত 5 বছরে ম্যাক্সিমাম জামিন বাণিজ্য হয়েছে। যারা বড় বড় বিচারক আছেন তারা ডলারে, ইউরো, পাউন্ডে ঘুষ নেন, বাংলাদেশে কিন্তু নেন না। তো এই রিলেটেড অসংখ্য কিন্তু আপনার কমপ্লেইন প্রধান বিচারপতির কাছে জমাও আছে। এখন এই যে জামিন জিনিসটা আসলে কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো জামিনের ক্ষেত্রে দেখবেন যে কয়েক প্রকার জামিন আছে বাংলাদেশে। সিআরপিসিতে যদি আপনি দেখেন, তো আমরা বারবার এই যে ছোট শব্দটা ব্যবহার করতেছি পড়ানোর সুবিধার জন্য, কিন্তু আপনি এখন থেকে প্র্যাকটিস করেন যে সিআরপিসি বলা যাবে না। নর্মালি আমাদের 496 বলে যে যেগুলো জামিনযোগ্য মামলা সেগুলোর ক্ষেত্রে জামিনের অবস্থাটা কি হবে। 497 বলে যে জামিন অযোগ্য মামলায় জামিনের অবস্থাটা কি হবে। আর 498টা ক্ষেত্রে নর্মালি জামিনের কথা বলে যে একটা মামলার রায়ের পরে যে কোনো অবস্থায় বিচারক চাইলে জামিন দিতে পারে, অথবা যেই জামানত যেটা তারা বেইল বন্ড যেটা সেটা হ্রাস করতে পারে। এই তিনটা সেকশনই আছে। আর একটা সেকশন আমাদের ছিল অগ্রিম জামিন নিয়ে, সেটা কি করা হয়েছে, রহিতকরণ করা হয়েছে, বাতিল করা হয়েছে। তারপরেও বাংলাদেশে বর্তমানে আমরা এন্টিসিপেটরি বেইল বা আগাম জামিন বলে একটা শব্দ কিন্তু আপনি পাবেন। তো এখন এই আগাম জামিনটা বর্তমানে কোন আইনের অধীনে দেওয়া হচ্ছে? আপনার যদি ছোট্ট একটা লিখিত প্রশ্নও থাকে 5 মার্কের, যে আগাম জামিন আপনি ব্যাখ্যা করুন, আগাম জামিন জামিন যেটা সেটা কি, কখন দেওয়া হয়, কোন আইনের অধীনে দেওয়া হচ্ছে, কোন আদালত দিতে পারতেছে। তো এইটার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি জামিনের বেসিক নিয়মটা জানেন, যে একটা মামলা জামিন যোগ্য না জামিন অযোগ্য, এইটা আপনাকে কে ডিসাইড করে দিবে। তো এটার জন্য আমাদের ওই যে সিআরপিসির পিছনে শিডিউলটা যখন আপনি খুলবেন, এর কলাম নাম্বার 5-এ দেওয়া আছে যে এই অপরাধটা জামিনযোগ্য না জামিন অযোগ্য। তাহলে আপনি প্রথমে ক্লিয়ার হয়ে নিলেন শিডিউল দেখে যে এটা আমার জামিনযোগ্য বা এটা আমার জামিন অযোগ্য। ধরলাম জামিনযোগ্য। তো জামিনযোগ্য হইলে আপনি 496 অধীনে আপনার যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। তাহলে এই ধারাটা আপনি মনে রাখেন, এটা আপনার কাজে আসবে যখন আপনি জামিনের আবেদন করবেন। আপনি যদি এতটুকুই না জানেন যে এটা আপনি জামিনযোগ্য মামলায়ও আপনাকে অনেক ক্ষেত্রে জামিন না দিতে পারে, তাহলে 496 অধীনে জামিনের আবেদন করতেছেন। মূল কথা হচ্ছে যদি বাই ডিফল্ট এটা জামিনযোগ্য হয়, জামিনটা আপনি একটা অধিকার হিসাবে দাবি করবেন, যে আপনার অধিকার যাতে আপনাকে দেওয়া হয়, আপনার মক্কেল জামিন পাওয়ার হকদার, সে তাকে যাতে আদালত জামিনটা প্রদান করেন। এখন যদি বিচারক না দিতে চান, তাহলে কিন্তু উনি ওইখানে একটা কারণ দেখাইতে বাধ্য যে কোন গ্রাউন্ডে উনি একটা জামিনযোগ্য মামলায় জামিনটা দিচ্ছেন না। তো উনি সেখানে কারণটা লিপিবদ্ধ করবেন। আর 496 তাহলে আপনি বুঝলেন যে আপনি অধিকারী হিসাবে জামিনটা চাচ্ছেন, আইন আপনাকে অধিকার দিছে যে আপনি জামিন পাইতে পারেন। এখন প্রশ্ন আসে বেশিরভাগ 497 থেকে, জামিন অযোগ্য মামলায়। তো এটার ভিতরে আমরা এমসিকিউর জন্য যে কয়টা শব্দ পড়েছি এগুলো আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। যে 497 বলতেছে যে জামিন অযোগ্য মামলার ক্ষেত্রে বিচারক চাইলে জামিনটা কি করতে পারেন, মঞ্জুর করতে পারেন, গ্রান্ট করতে পারেন। তাহলে 497 বেসিক হেডলাইন হবে কি, যে জামিন অযোগ্য মামলায় বিচারক চাইলে তার ডিসক্রিশনারি ক্ষমতা প্রয়োগ করে জামিন দিতে পারেন। তবে তবের ক্ষেত্রে আবার দিয়ে বলতেছে যে সেক্ষেত্রে যদি হয় কি, অপরাধটা যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এইরকম যদি অপরাধ হয়, সেই ক্ষেত্রে বিচারক জামিন দিবেন না, একদম সরাসরি জামিন দিবেন না। তো এটাকে আমরা বলি যে নর্মালি জামিন অযোগ্য মামলাও দুই প্রকার। একটা হচ্ছে প্রহিবিটরি ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি দিয়ে দিয়েছে যে এটাতে আপনি জামিন দিবেন না, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এটা ছাড়া আরও যদি আমরা উচ্চ আদালতের রায় দেখি, বিশেষত ডাকাতির মামলাগুলাতে দেখবেন যে 167 আপনি যদি পড়েন, সেখানে 401 নাম্বার স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে পেনাল কোডের। বাই ডিফল্ট মনে রাখবেন, ডাকাতির মামলায় জামিন দেওয়ার কোনো বিধানই নাই, জামিন দিতেই নিষেধ করা হয়েছে একদম সরাসরি। ডাকাতির মামলায় জামিন দেওয়ার বিধানই নেই। এর মূল কারণটা হচ্ছে যে আপনি জানেন যে একজন ডাকাতকে যদি জামিনটা দেওয়া হয় সে কি অবস্থাটা করবে।
ওই জন্য তাহলে 497-তে আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে যে বিচারক চাইলে জামিন দিতে পারেন। আবার স্পেশালি তাকে বলা হয়েছে যে যেগুলোর শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন এগুলাতে আপনি জামিন দিবেন না। তারপরে গিয়ে বলতেছে যে যদি 4টা ক্যাটাগরি আসে, যদি 16 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি অপরাধী হয় তাহলে আপনি চাইলে জামিন দিতে পারেন। যদি মহিলা হয় আপনি বিবেচনা করতে পারেন। যদি শারীরিকভাবে অসুস্থ হয় আপনি বিবেচনা করতে পারেন। যদি অক্ষম হয় বয়সের কারণে তাইলে বিবেচনা করা যাইতে পারে যে জামিন দেওয়া যাবে কি যাবে না। এই জিনিসটা একটু মনে রাখবেন যে এই 4টা কারণ আমাদের আছে যে জামিনের গ্রাউন্ড হইতে পারে। এখন এই জামিনটা কারা দিবে? 497-এর অধীনে। তো নর্মালি 497-এর অধীনে আমাদের দায়রা জজের ক্ষেত্রে সে জামিনটা দিতে পারে। কোনো ম্যাজিস্ট্রেট কি করবে না, জামিন অযোগ্য মামলায় দেখবেন যে ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনটা হয় না। কারণ আমরা 167 যখন দেখবো ওইটার নিচের দিকেও লেখা আছে যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন যুক্ত হইলে কি করবে না, ম্যাজিস্ট্রেট সেখানে জামিন দিবে না। অন্য ক্ষেত্রে বলা আছে যদি 120 দিনে যদি তদন্ত শেষ না হয় তাহলে অবশ্যই জামিন দিয়ে দিবেন। কিন্তু এই যেগুলা মৃত্যুদণ্ড যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এগুলার ক্ষেত্রে বলা হচ্ছে যে উনি দিবেন না। তাহলে এগুলো দিবে কে? দায়রা জজ, অথবা আমাদেরকে হাইকোর্ট থেকে গিয়ে, ম্যাক্সিমাম বাংলাদেশে প্র্যাকটিস হচ্ছে জামিন অযোগ্য মামলায় দায়রা জজরাও খুব কম রেয়ার ক্ষেত্রে জামিন দিতে চান। জামিনটার জন্য আপনাকে হাইকোর্টেই যাইতে হয়। এখন এই দুটো আমাদের নর্মাল জামিনের কথাগুলো। এখন কখন হবে? যখন আসামি গ্রেফতার হইল তারপরে এই দুটো সেকশন আমাদের ব্যবহার হবে। তাহলে 96 আর 97 হচ্ছে আসামি গ্রেফতার হওয়ার পর। 98-তে বর্তমানে ব্যবহার করা হচ্ছে যে গ্রেফতার হওয়ার পূর্বে আপনার নামে একটা মামলা হয়েছে, আপনি শুনতে পারছেন, আপনি আগাম জামিন চান, অ্যান্টিসিপেটরি বেইল চান। তো এটার জন্য 498-এর অধীনে নর্মালি আইনে বলা আছে যে দায়রা জজ অথবা হাইকোর্ট। তবে বাস্তব প্র্যাকটিসে দায়রা জজরা এরকম অ্যাপ্লিকেশন গ্রহণ করেনও না, করলে ওনারা জামিন দেনও না। আগাম জামিন বাংলাদেশে সর্ব অবস্থায় প্র্যাকটিস হচ্ছে হাইকোর্টে দায়ের করা হয়। কারণ সরাসরি যেহেতু আমাদের আইনের কোনো সেকশন নাই, 498 তারা ব্যবহার করেন যেহেতু সেখানে বলা আছে যে আদালত, হাইকোর্ট বিভাগ অথবা দায়রা জজ কি করতে পারেন, তার জামিনটা গ্রান্ট করতে পারেন এবং জামিনের অ্যামাউন্টটা কমিয়ে দিতে পারেন। আমরা জানি আপনার জামিন যদি গ্রান্ট করা হয় আপনার একটা জামানত দিতে হয়, 50,000, 1 লাখ, সেটা টাকা পয়সা হোক অথবা সেই পরিমাণ কোনো সিকিউরিটি হোক, আপনাকে আদালতে বেইল বন্ড হিসাবে সাবমিট করতে হয়। তো ওই টাকাটা হ্রাস করার ক্ষমতা দেওয়া আসে 498-তে। তাহলে সরাসরি আগাম জামিনের কোনো বিধান বর্তমান বাংলাদেশে সিআরপিসিতে নাই। হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজরা 498 ব্যবহার করে আগাম জামিনটা মঞ্জুর করেন। তবে আগাম জামিনের ক্ষেত্রে আপনি লেখার ক্ষেত্রে এতটুকু মনে রাখবেন যে আগাম জামিন একদম আনলিমিটেড সময়ের জন্য হয় না। নির্দিষ্ট 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ পরে বলা হয় যে 4 সপ্তাহ পরে আপনি যে বিচারিক আদালত যেটা আছে আমলি আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন। তার মানে এই কয়টা দিনে আপনাকে পুলিশ গ্রেফতার করবে না, তবে জিজ্ঞাসাবাদ করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা গ্রেফতার করবে না। আর এই 4 সপ্তাহ বা এই 1 মাস বা এই 2 মাসের মধ্যে আপনি অবশ্যই যেই আদালতে মামলাটা দায়ের হয়েছে ওই আদালতে গিয়ে আপনি নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এটা হচ্ছে বেসিক নিয়ম যেটা প্র্যাকটিসে চলতেছে। তাহলে এই 496, 497, 498 আর পাশাপাশি আরেকটা হচ্ছে আমাদের 426, যেটা আমরা আপিলের সত্ত্বে আমরা কি করতে পারি, জামিন কিন্তু চাইতে পারি। 426 মানে আপনার রায় হয়ে গেছে, আপনি দণ্ডিত। তো এর পরেও 426-এ বলতেছে যদি আপনার শাস্তিটা 1 বছরের কমে হয় তাহলে আপনার জেলে যাওয়ার দরকার নাই। আপনি সেখানেই একটা কি করেন, অ্যাপ্লিকেশন দিয়ে দেন, আপনি জামিন, আপনি আপিল দায়ের করবেন, এই শর্তে আপনি কি পাচ্ছেন, জামিনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে এই 4টা আমরা ব্যবহার করব। জামিন রিলেটেড যদি কোনো প্রকার আপনার কি আসে, লিখিত প্রশ্ন আসে, এই 4টাই আপনার ব্যবহার করতে হবে। এখন কখন কোনটা করবেন এটা নির্ভর করবে আপনার প্রশ্নের উপর। তাহলে 496 জামিনযোগ্য, 497 জামিন অযোগ্য, 498টা নর্মালি ক্ষেত্রে হচ্ছে যে আপনার দণ্ড দেওয়ার পরে যে কোনো সময় জামিন মঞ্জুর করা যায়, আর হাইকোর্ট ব্যবহার করে আগাম জামিন দেওয়ার জন্য। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। এখন ধরেন যে আপনার জামিন হোক বা না হোক, নর্মালি আপনি জামিনে থাকেন অথবা আপনি জুডিশিয়াল কাস্টাডিতে থাকেন, পরবর্তী ধাপ কি, পুলিশ ইনভেস্টিগেশনটা করলো, আসামিকে গ্রেফতার করলো, পুলিশ তার একটা রিপোর্ট সাবমিট করবে, যেটাকে আমরা বলি যে পুলিশ কি করলো, তার রিপোর্ট দিল। এই রিপোর্টটাকে আমরা বলি যে চার্জশিট সাবমিট করলো। তো বাস্তবে যেটা হয়, যদি অপরাধের অস্তিত্ব থাকে তখন আমরা বলি যে সে একটা চার্জশিট সাবমিট করলো। আর যদি পুলিশ অপরাধের অস্তিত্ব খুঁজে না পায় তখন আমরা বলি যে পুলিশ একটা ফাইনাল রিপোর্ট সাবমিট করলো।
তাহলে চার্জশিট বলতে আপনি বুঝতেছেন যে অপরাধের অস্তিত্ব পুলিশ পাইছে, আর যদি ফাইনাল রিপোর্ট আসে তার মানে বোঝা যাচ্ছে যে সে পুলিশ কোনো অপরাধের অস্তিত্ব পায় নাই। তো বাস্তব প্র্যাকটিসে যখন এরকম পুলিশ কি করে এক প্রকার সাবমিট করে, যদি ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়, আপনি একজন ফরিয়াদি ছিলেন, এখন পুলিশ রিপোর্ট দিল যে আসামি অপরাধ করে নাই, তো এখন এই রকম ক্ষেত্রে বাস্তব প্র্যাকটিসে, যদিও আমাদের সিআরপিসিতে নাই, সেটা হচ্ছে আপনি এই চার্জশিটটার বিরোধিতা করে একটা আর্জি দিতে পারেন, যাকে আমরা বলি যে নারাজি পিটিশন আপনি সাবমিট করলেন, যে পুলিশ যে কথাগুলো বলতেছে এগুলোতে আপনার আপত্তি আছে। তো এইটার জন্য আপনি একটা নারাজি পিটিশন দেন, অর্থাৎ আপনি সেখানে আপত্তি তুলেন, যেটা নর্মালি আমরা 173-এর অধীনে, যে পুলিশ কি করে একটা রিপোর্ট সাবমিট করে 173-এর অধীনে, ওই রিপোর্ট সাবমিট করার সময় আপনি কি করেন, একটা নারাজি পিটিশন দেন যে পুলিশের রিপোর্টে আপনি সহমত না, আদালত যাতে অন্য কোনো সংস্থার মাধ্যমে আবার নতুন করে তদন্ত করায়। এরপরে আরেকটা জিনিস আপনি এখান থেকে মনে রাখবেন, যেটা আপনার আসতে পারে বা মুসাবিদার জন্য আমরা যেটা একটা আপনাদেরকে শিখাবো, সেটা হচ্ছে অব্যাহতি। ডিসচার্জের জন্য আপনার বিরুদ্ধে চার্জশিট সাবমিট করা হয়েছে, আপনি ডিসচার্জ চাই একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেন যে আমার যেই মক্কেল উনি অপরাধ করে নাই, তাকে কি করা হোক, অব্যাহতি দেওয়া হোক। এখন অব্যাহতি এবারেও একটা এমসিকিউতে ছিল যে অব্যাহতি কোথায় দেওয়া হচ্ছে। তো বিচারিক আদালতের ক্ষেত্রে আমরা 241-এর এ ধারা অনুযায়ী কি জানি, আদালত যদি তথ্য উপাত্ত দেখে মনে হয় যে এই তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আসলে ট্রায়াল করাটা বেকার, প্রমাণ করা যাবে না, তখন উনি 441-এর অধীনে অব্যাহতি দেন। আর এ ধারার অধীনে আমরা অব্যাহতির জন্য অ্যাপ্লিকেশনটা করি। তো অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবো সেটা আমরা মুসাবিদা অংশে দেখাবো। আর একই কাজটা দায়রা আদালতে আমাদের কি হচ্ছে, 465-সি এর অধীনে দায়রা আদালতেও আমরা অ্যাপ্লিকেশন দিতে পারি। 465-সি এর ক্ষমতা বলে আদালত কি করতে পারে, ডিসচার্জ করে দিতে পারে। এখন এই অব্যাহতি বা ডিসচার্জের মূল থিমটা মাথায় রাখেন। অব্যাহতি হচ্ছে এমন জিনিস, আপনার বিরুদ্ধে, আপনার মক্কেলের বিরুদ্ধে দ্বিতীয়বার মামলা চলতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে মূল থিম হচ্ছে অব্যাহতি, মানে এমন না যে ওই অপরাধটার ক্ষেত্রে দ্বিতীয়বার মামলা চলবে না। অব্যাহতি মানে হচ্ছে ওই অপরাধের ক্ষেত্রে পুলিশ দ্বিতীয়বার আপনারে গ্রেফতার করতে পারে, আপনারে নিয়ে যাইতে পারে, মামলা দায়ের হইতে পারে, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে অব্যাহতি বা ডিসচার্জ। তাহলে আমরা নারাজি পিটিশন দেখলাম, অব্যাহতি বা ডিসচার্জটাও দেখলাম। এখন আসি আমরা যে বাংলাদেশে বর্তমানে যে বিচারটা হচ্ছে, আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 3 প্রকারের বিচার পাবো আমরা। একটা হচ্ছে ম্যাজিস্ট্রেরিয়াল ট্রায়াল, যেটা কত ধারা থেকে কত ধারা এটা যাতে আপনার মনে থাকে, 441 থেকে নিয়ে 241 থেকে নিয়ে 250, এই ধারাগুলো আপনি অবশ্যই মনে রাখবেন। আপনাকে মনে রাখতেই হবে, কারণ অনেক ক্ষেত্রে আপনাকে যদি দিয়েই দেয়, একটা ঘটনা উল্লেখ করে, তখন আপনাকে বিস্তারিত কিন্তু লিখতে হবে যে 441-এ কি হচ্ছে, 42-এ কি হচ্ছে, 46-এ, 47-এ, 49-এ, 50-এ কি হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের দায়রা আদালতে, যেটা 265-র এ থেকে নিয়ে 265-র এল পর্যন্ত। তাহলে দুটাই হচ্ছে আমাদের ট্রায়াল। সেকশন নাম্বারটা টোটালটা মনে রাখবেন যে কত ধারা থেকে কত ধারা। আরেকটা হচ্ছে আমাদের সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার। এই সামারি ট্রায়ালের ক্ষেত্রে নর্মালি আগে যদি না পড়ে থাকেন, এখন অতটা কষ্ট করার দরকার নাই যে কোন মামলাগুলো আসতে পারে, কোন বিচারক, কোন ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়াল করেন, এটা এমসিকিউর জন্য থাকে। তারপরে যদি 5 মার্কের টিকা হিসেবে আপনাকে দেয়, বেসিক জিনিসটা শুধু এতটুকুই মনে রাখতে পারবেন যে সর্বাবস্থায় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা স্পেশালি ইম্পাওয়ার্ড সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটে কি করতে পারে, সামারি ট্রায়ালটা করতে পারে। সামারি ট্রায়াল নর্মালি কি হয় না, ওই যে দায়রা আদালতের বিচারকরা করেন না, সামারি ট্রায়াল ম্যাজিস্ট্রেটই করেন, ফার্স্ট ক্লাস অথবা স্পেশালি যদি সেকেন্ড ক্লাস অথবা অন্য কোনো বেঞ্চকে নিযুক্ত করা হয়, তারাই সংক্ষিপ্ত বিচারগুলো করেন। আর এইরকম ক্ষেত্রে দেখা যায় যে এরা সর্বোচ্চ 2 বছর পর্যন্তই কি করতে পারে, শাস্তি দিতে পারে। সামারি ট্রায়ালে শাস্তির যেই ম্যাক্সিমাম যেটা, সেটা 2 বছর পর্যন্ত। আর টাকার অ্যামাউন্টটা যদি আমরা দেখি, নর্মালি দেখা যায় যে 5,000 টাকা পর্যন্ত জরিমানাটা করা যায়। এখন কোন কোন মামলাগুলো আসবে, নর্মাল অনেক লম্বা চড়া জিনিস দেওয়া আছে, যেমন সামান্য চুরি, সামান্য প্রকার যে অবৈধ ট্রেসপাস, এগুলার বিষয় দেওয়া আছে। তো ওইটা আমরা ডিটেইলে পড়বো না। ডিটেইলে আমাদের এই দুটো বিচার ব্যবস্থা দেখতে হবে, যে ম্যাজিস্ট্রিয়াল ট্রায়ালটা হচ্ছে কিভাবে, কোথায় কি হচ্ছে, কোন সেকশনে কি হচ্ছে, আর একটা হচ্ছে দায়রা আদালতে। আর এগুলার ক্ষেত্রে আমরা কখন অব্যাহতির জন্য দরখাস্ত দিব, কখন আমরা দায়রা আদালতে দরখাস্ত দিব, এই দুটা জিনিস আমাদের মোসাবিদার মধ্যে আমরা শিখবো। তাহলে একটা শিখবো আমরা নালিশ কিভাবে দায়ের করব 200 ধারায়, আরেকটা হচ্ছে যে কিভাবে আমরা অব্যাহতির আবেদন করব, আরেকটা হচ্ছে কিভাবে জামিনের আবেদন করব। এই 3টা মোসাবিদা যদি আপনি মোটামুটি পারেন, তাহলে আপনার জন্য যথেষ্ট। সিআরপিসি থেকে এর চাইতে বেশি আর মোসাবিদার আমাদের দরকার নাই।
তাহলে আমরা এখন ধরি যে বিচারটা যেভাবেই হোক, ম্যাজিস্ট্রেট আদালতে হোক অথবা দায়রা আদালতে হোক, দিন শেষে কি আসবে, বিচারের সময় কিছু ঘটনা ঘটবে, এরপরে ফাইনালি বিচারক একটা রায় দিবেন। ফৌজদারি মামলার ধাপগুলো আমরা কিন্তু পড়িয়েছি, অথবা আপনি একটু জেনে নেবেন। এখন রায় কি হইতে পারে, আসামি খালাস পাইতে পারে, অথবা আসামি তার সেন্টেন্স বা দণ্ড হইতে পারে, দুইটার একটা হবে। এখন যদি খালাস পায় তাহলে আমরা কি করব, কোন ধারার অধীনে আমরা পরবর্তীতে আপিলটা দায়ের করব সেটা আমরা দেখব। আপিলে টোটাল 404 থেকে নিয়ে 431 টোটাল জিনিসটা আমাদেরকে পড়তে হবে। অথবা তার দণ্ড হইতে পারে। তো দণ্ডর ক্ষেত্রে স্পেশালি কিছু মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হবে এর সিকোয়েন্সটা আমরা একটু পড়ে রাখবো। কারণ অনেক ক্ষেত্রে আপনাকে দিতে পারে, একটা ঘটনা উল্লেখ করে দিয়ে বললো যে এর মৃত্যুদণ্ড কার্যকরের ধাপগুলো আপনি বর্ণনা করেন। তখন কিভাবে আমরা রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠাবো, হাইকোর্ট সেটা কি করবে, কত ধারা কনফার্ম করবে, গর্ভবতী মহিলা হইলে কি হবে, এক্সিকিউশন করার পরে আবার একটা কি করতে হবে, যে এক্সিকিউশন করা হয়েছে এটা আমরা আবার ওই বিচারিক আদালতে পাঠাবো যে এর মৃত্যুদণ্ডটা কার্যকর করা হয়েছে। জাস্ট এই পাঁচটার মতো জিনিস মনে রাখলে আপনি কিন্তু পারতেছেন যে যখনই কি করা হচ্ছে, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, তখন আমরা হাইকোর্টে পাঠাচ্ছি, হাইকোর্ট সেটাকে যাচাই বাছাই করে কনফার্ম করে পাঠায় দিল। মহিলা হইলে স্থগিত করে দিব অথবা যাবজ্জীবনে কনভার্ট করব, তার মৃত্যুদণ্ড কার্যকর করে একটা পরোয়ানা আবার পাঠিয়ে দিব যে তার মৃত্যুদণ্ডটা আমরা কার্যকর করেছি। এইরকম ছোট করে আপনি নিজের মতো করে যখন বুঝতে পারবেন অবশ্যই লিখতে পারবেন। এরপরে আসবে কি, যে আপনার বেসিকটা অনেক ক্ষেত্রে আসে যে আপিল জিনিসটা কি, 404 থেকে নিয়ে 431 আমরা পড়বো। এরপরে আসে যে রিভিশন জিনিসটা কি, তো এটা আবার ডিটেইলে আপনাকে একটু বুঝতে হবে যে রিভিশন জিনিসটা কি। অনেক ক্ষেত্রে অনেকবার প্রশ্ন আসছে যে আপিল আর রিভিশনের পার্থক্যটা কি, পাঁচটা পার্থক্য আপনি লিখুন। এখন এই জন্য আমরা বলি যে আপিল হচ্ছে কি আইনগত অধিকার, যেই আইনে আপনার বিচার হচ্ছে ওই আইনে যদি দেওয়া থাকে তবেই আপিল দায়ের করতে পারবেন। আপিল সবসময় হায়ার অথরিটির কাছে সংক্ষুব্ধ ব্যক্তি করে। রিভিশন কি হয়, যে উচ্চ আদালত নিজে থেকে নিজে করতে পারে, অথবা সংক্ষুব্ধ ব্যক্তি রিভিশনের জন্য আবেদন করতে পারে। এখন আপিলের ক্ষেত্রে আমরা একটা ঘটনাগত সাক্ষ্যগত বিষয় প্লাস আইনগত বিষয় দুটাই তুলে ধরতে পারি। রিভিশনে শুধু আমরা আইনগত কোনো ব্যত্যয় হয়েছে কিনা, আইনগত কোনো অপপ্রয়োগ অথবা আইনগত কোনো প্রকার ওমিশন অথবা আইনের বেশি প্রয়োগ হয়েছে কিনা এই জিনিসটাই যাচাই বাছাই করি আমরা। আপিলের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্যক্তির দণ্ডটা বাড়িয়ে দিতে পারি। রিভিশনের ক্ষেত্রে বাড়াইতে হলে আমাদের কিছু কন্ডিশন কি করতে হয়, পালন করতে হয়। তো এইরকম পাঁচটা পার্থক্য করা আমাদের কোনো ব্যাপার না। আপিলটা কত ধারায় আছে, রিভিশন কত ধারায় আছে, এটাও একটা আপনার পার্থক্যের কারণ হইতে পারে। তো এইভাবে আপনি আপিলের মূল কনসেপ্ট এবং রিভিশনের কনসেপ্টটা যদি জানা থাকে, পাঁচটা পার্থক্য করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না। এরপরে আরেকটা কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে যে হেবিয়াস কর্পাস প্রকৃতির যেই রিটের যে নির্দেশনা দেওয়া যায় 491-তে। তো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচটা কাজের জন্য করা যাচ্ছে, ওই কাজগুলো আমরা এমসিকিউর জন্য কিন্তু মুখস্থ করছি। তো ওইটা আরেকবার একটু মুখস্থ করে নেবেন যে হেবিয়াস কর্পাস প্রকৃতির যে রিট আছে ওই রিটের মতো 491 ক্ষমতা প্রয়োগ করে পাঁচটা কাজের আদেশ কি করতে পারে বিচারক বা আদালত দিতে পারে। ওই পাঁচটা কাজ কি কি এটা একটু আপনাকে মুখস্থ করতে হবে, লিখতে হবে বারবার। এরপরে আরেকটা কনসেপ্ট হচ্ছে 403, যেটাকে আমরা বলি যে দোবারা দোষ বা ডবল জিওপার্ডি জিনিসটা কি, যে একই অপরাধে একজন ব্যক্তি যখন খালাস পাবে অথবা দণ্ডিত হবে দ্বিতীয়বার তার বিচার করা যাবে না। এর মূল কনসেপ্টটা কি এটা আমরা একটু বুঝতে হবে আমাদের। আরেকটা হচ্ছে যে আমাদের ফৌজদারি আদালতের ইনহেরেন্ট ক্ষমতা 561-এ এক্ষেত্রে একটা ল্যাটিন শব্দ ব্যবহার করা হয় যে কোয়াশমেন্ট। আপনাকে একটা জিনিস দিয়ে বলতে পারে যে আপনি কি করেন, এই কোয়াশমেন্ট রিলেটেড আলোচনা কোথায় আছে একটু ব্যাখ্যা করেন, কোয়াশমেন্ট আসলে কি। তো কোয়াশমেন্টটা আসলে হচ্ছে যে যে কোনো একটা মামলা, যে একটা এফআইআর হোক অথবা নালিশের মাধ্যমে হোক যেটা দায়ের হয়েছে, কোয়াশমেন্ট মানে হচ্ছে মাথাটাই কেটে দেওয়া, মানে এফআইআরটাকেই নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা যে এই এফআইআরটাই অবৈধ, এই নালিশটাই অবৈধ, মানে মামলাটা চিরতরে যে শেষ করে দেওয়ার নামই হচ্ছে কোয়াশমেন্ট। তো এটা করে আদালত কোন ধারায়, 561 এর অধীনে। তার মানে আদালতের ইনহেরেন্ট ক্ষমতা বলে কি কারণে প্রয়োগ করা হয়, এটা অবশ্যই আপনাদের মনে থাকার কথা যে আমাদের তিনটা কারণে প্রয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে আদালতের কোনো আদেশকে কার্যকর করার জন্য আদালত যে কোনো আদেশ দিতে পারে ইনহেরেন্ট ক্ষমতা বলে। একটা হচ্ছে যে ন্যায় বিচার করার জন্য, জাস্টিসের জন্য যে কোনো আদেশ দিতে পারে। আর একটা হচ্ছে যে আদালতের কোনো প্রসেসকে কেউ যদি অ্যাবিউজ করে সেইটাকে রক্ষা করার জন্য যে কোনো প্রকার আদেশ দিতে পারে। দেওয়ানির ক্ষেত্রে আমরা সেখানে দুইটা জিনিস দেখেছি, ফৌজদারিতে তিনটা আছে। তাহলে এই কোয়াশমেন্ট বা আদালতের অন্তর্নিহিত ক্ষমতা
এই জিনিসটা টোটাল জিনিসটা বুঝবেন যে ফৌজদারি মামলায় শুধু হাইকোর্টই কি করতে পারে, অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে, কোনো দায়রা জজ কোনো ম্যাজিস্ট্রেট এগুলো করতে পারে না। কিন্তু দেওয়ানি মামলায় যতজন বিচারক আছেন সবাই কিন্তু করতে পারে। তাহলে এই 561 এটা ভালো করে মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের ফৌজদারি মামলার ইনহেরেন্ট ক্ষমতা, যেটা 3টা কারণে আদালত প্রয়োগ করতে পারে। আর এর মধ্যেই যে কোয়াশমেন্ট আছে, এটা একটা ল্যাটিন শব্দ ব্যবহার করা হয়, যেটা হচ্ছে যে যে কোনো একটা মামলা প্রাথমিক স্তর থেকে এটাকে কি করে দেওয়া, বাতিল করে দেওয়া। এটা শুধু হাইকোর্টেরই ক্ষমতা, অন্য কারো নাই। তাহলে আমরা এই কোয়াশমেন্টটা দেখবো ভালো করে, 403-এ ডবল জিওপার্ডিটা কনসেপ্টটা ভালো করে পড়বো। এরপরে 491-তে হেভিয়াস কর্পাস প্রকৃতির রিটটা কি কারণে করা যাচ্ছে সেটা দেখব। আপিল রিলেটেড আমরা প্রতিটা সেকশনে দেখব, একটাও আমরা বাদ দিব না। প্রতিটা সেকশনে আমরা এমসিকিউর মতো করে হেডিংটা লিখব এবং তার ভিতরে কি আছে সেটা লিখব। রিভিশনটা আমরা টোটাল যে কয়টা সেকশন আছে সবগুলা সেকশনে আমরা দেখব। জামিন রিলেটেড অলরেডি আমরা বলেছি, সেটা আমরা দেখব। ডিসচার্জের আমরা একটা মুস্তাবিদা আপনাদের শিখাবো যে কিভাবে ডিসচার্জের জন্য আবেদন করবেন। আরেকটা হচ্ছে যে কিভাবে আপনি নালিশ দায়ের করবেন। আরেকটা হচ্ছে কিভাবে জামিনের আবেদন করবেন। এই 3টা যদি পারেন ওই 3টার ফরম্যাটেই আর যত প্রকার আসুক আপনি ওই 3টার মধ্যেই ঢুকাইতে পারবেন, এর বাইরে আপনার যেতে হবে না। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে কয়েকটা সেকশন আমাদের গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইনজাংশন বা নিষেধাজ্ঞাটা, এইটা রিলেটেড একটু বিস্তারিত আপনাকে জানতে হবে যে ইনজাংশন 144 ধারার ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন, কি কারণে, কত দিনের জন্য জারি করবেন, এটা বিস্তারিত আপনি বুঝবেন। আরেকটা হচ্ছে সম্পত্তি নিয়ে বিরোধ হইলে 145 থেকে নিয়ে পরবর্তী 148 পর্যন্ত প্রতিটা সেকশন আপনাকে বুঝতে হবে। এই কয়েকটা জিনিস যদি, যে কয়েকটা আমরা জিনিস বললাম, আরেকটা ছিল যে মামলা স্থানান্তর, কিভাবে আপনি একটা মামলা এক আদালত থেকে অন্য আদালতে নিয়ে যাবেন। এই জিনিসটা, এই কয়েকটা জিনিস যদি আপনি জানতে পারেন, এগুলাই থেকেই আপনার লিখিত পরীক্ষার কিন্তু প্রশ্ন আসবে। তাহলে আপনি অলরেডি জেনে গেছেন যে কোন কোন সেকশনগুলো আপনাকে বাদ দিতে হবে। তো এগুলো আর বলার দরকার নাই, আমরা জাস্ট বলে দিলাম যে কোন কোন আমরা কনসেপ্টটা পড়বো। তাহলে মূল কনসেপ্ট যদি আমরা আরেকবার স্মরণ করি, কি সেটা হচ্ছে আমার মামলাটা আমলযোগ্য না আমল অযোগ্য, এই কনসেপ্টে আমরা বিস্তারিত জানবো। আমলযোগ্য হইলে সেটা এফআইআর হিসাবে পুলিশ দায়ের করবে। তাহলে এফআইআর রিলেটেড যত কিছু আছে, যত সেকশন আছে, এটা আমরা দেখব। এরপরে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করবে, তাইলে তদন্ত রিলেটেড আমাদের কি আছে আমরা একটু জানার চেষ্টা করব। এরপরে আসামি গ্রেফতার হবে, গ্রেফতারের ক্ষেত্রে কি কি করা যায় জাস্ট সামান্য একটু জানার চেষ্টা করব। এরপরে আসামি হয় রিমান্ডে যাবে, তাহলে এই রিমান্ড রিলেটেড 167-র মধ্যে যা কিছু আছে সব একটু আমরা মুখস্থ করব। তো এই ক্ষেত্রে জামিন হইতে পারে, এটা হচ্ছে আমাদের প্রাথমিক স্তরে জামিন। আর যদি আমরা নালিশের ক্ষেত্রে যাই, নালিশটা কত ধারার অধীনে হচ্ছে, কিভাবে হচ্ছে, 200 নাম্বার থেকে নিয়ে 205 পর্যন্ত একটু ডিটেইলে আমরা পড়ার চেষ্টা করব। এরপরে চলে যাব আমরা আমাদের কিসের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে। ম্যাজিস্ট্রিয়াল ট্রায়ালটা আমরা ভালো করে দেখব 241 থেকে 50 পর্যন্ত। দায়রা জজের বিচারটা আমরা দেখব, আপিলটা দেখব, রিভিশনটা দেখব, আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা সেটা দেখব। এই কয়টা কনসেপ্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই কয়টা কনসেপ্ট আপনার জন্য অত বেশি কিন্তু না, আপনি অলরেডি এমসিকিউর জন্য পড়ছেন। এখন আসি তাহলে আমরা এগুলা থেকে লিখবো কিভাবে। তো এটার জন্য আমরা হ্যান্ডনোটের মধ্যে আপনাদের জন্য নিয়েছি যেটা, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আপনার একটা অনেক আগে, সে সম্ভবত 2003-এ অথবা 2005-এ ছিল, যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ আপনি বর্ণনা করেন। তো আপনি শ্রেণী বিভাগের সাথে ক্ষমতাটাও আপনি একসাথে পড়ে নিতে পারেন। তাহলে আমাদের বাংলাদেশে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ এবং এই আদালতের ক্ষমতা আপনার মতো করে আপনি লিখেন। এখন এই যে আমাদের হ্যান্ডনোটটা আছে, এইভাবে আপনাকে লিখতে হবে। তাহলে দেখেন আমাদের অ্যান্সারটা শুরু হইল কি, ফৌজদারি কার্যবিধি 1898। দেখেন বাংলা ইংরেজি লিখতে গিয়ে আমি নিজে কিন্তু ভুল করছি। তো এই জন্য আপনিও এখন থেকে একটু লেখাটা শুরু করেন। সবসময় ইংরেজি লিখে লিখে এখন কিন্তু বাংলা লেখার ক্ষেত্রে ভুলটা হয়। তো এরকম ভুল আপনার করা যাবে না। তাহলে ফৌজদারি কার্যবিধি 1898, এটা হলো আমাদের আইনের নাম। এর ধারা 6 মোতাবেক কি আছে, 6 মোতাবেক আমরা সবাই জানি কি, আমরা যেটা গাইড বই আপনি দেখবেন সরাসরি দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত দেওয়া আছে, এটা দিলে আপনার মার্কটা কমে যাবে। তার উপরে 2টা লাইন আছে কিন্তু, যে সুপ্রিম কোর্ট এবং অন্য আইনে গঠিত আদালত ছাড়া। তাহলে এই শব্দটাই অ্যাড করবেন আপনি, যে সুপ্রিম কোর্ট এবং অন্য আইনে গঠিত আদালত ছাড়া বাংলাদেশে নিম্নলিখিত আদালত থাকবে। 1 নম্বর হচ্ছে কি দায়রা আদালত, 2 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। আপনার একটা জিনিস কমপ্লিট। আবার ম্যাজিস্ট্রেট আদালত 2 প্রকার হবে,
বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। আবার বিচারিক ম্যাজিস্ট্রেট 4 প্রকারের থাকবে: মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং অন্য এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তবে এক্ষেত্রে আপনি একটা আমরা ব্যাখ্যা পাবো যে আমাদের অতিরিক্ত এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জন্য, সেটাও আপনাকে লিখতে হবে যে মহানগরের বাইরে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, এই শব্দটা আপনি অ্যাড করে দিতে হবে। এরপরে থাকবে আমাদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর মহানগরে হইলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই টোটাল জিনিসটা হলো আমাদের 6 নম্বর ধারার লিখিত বিষয়বস্তু, যে কত প্রকারের বিচারিক আদালত থাকতেছে। এখন আমাদের কিন্তু এখনো দায়রা আদালত শেষ হয় নাই। তারপরে আপনি এই যে ধারা 9 মোতাবেক দিয়ে আপনি এখানে হাইলাইট করে দিবেন, ধারা 9 মোতাবেক এভাবে আপনি হাইলাইট করে দিবেন। তাহলে যিনি আপনার খাতাটা কাটবে তার সর্বপ্রথমে দেখবে যে না, ধারাটা ঠিক আছে। দায়রা আদালতে 3 ধরনের বিচারক থাকবেন: মহানগরে হলে মহানগর দায়রা, আর এর বাইরে হইলে শুধু দায়রা; অতিরিক্ত মহানগর দায়রা জজ, আর এর বাইরে হইলে শুধু দায়রা জজ। দুটো একসাথে কিন্তু চলে আসবে, দুইটাই আপনাকে লিখতে হবে। মহানগরে হইলে যুগ্ম মহানগর দায়রা, আর বাইরে হইলে শুধুমাত্র যুগ্ম দায়রা জজ। তাহলে 6 আর 9 এটা হলো আমাদের আদালতের গঠন, এতটুকু পর্যন্ত। এখন যদি আপনাকে বলে যে তাদের ক্ষমতাটা আপনি বর্ণনা করেন, কোন মামলা তারা বিচার করতে পারবে, কি শাস্তি দিতে পারবে, তাহলে এটা একটা আপনার প্রশ্ন আসতে পারে যে আদালতের গঠন। এখন যদি আসে যে কোন মামলা কারা বিচার করতে পারে, তো সেটার জন্য দেখেন আপনাকে যদি আমরা দেখি অপরাধের বিচারের এখতিয়ার, তো এখন ধারা এখানে দেখেন আমরা 24 লিখে ফেলছি। 24 কিন্তু আমাদের ভুল, 28 হবে, যেটা আমরা বললাম যে বাংলা ইংরেজি মিক্স হয়ে যায়। তো এর জন্য আপনিও যেটা করবেন, এখন থেকে লেখাটা একটু শুরু করে দেন, তাহলে এই ভুলগুলো আপনার হবে না। তাহলে ধারা 28 মোতাবেক দণ্ডবিধির এবং ধারা 29 মোতাবেক, দেখেন এখানে আবার ইংরেজি লিখে ফেলছি, এই ভুলগুলো কিন্তু আপনার হবে। তার জন্য আপনি এখন থেকে লেখাটা আবারও বললাম শুরু করেন, যাতে এই ভুলগুলো আপনার না হয়। তাহলে 28 এবং 29 মোতাবেক অন্য আইনের অপরাধের বিচারের কথা বলা হয়েছে। ধারা 28-এ বলা আছে পেনাল কোডের অপরাধগুলা কারা বিচার করবে, আর 29-এ বলা আছে পেনাল কোডের বাইরে বিশেষ আইনের বিচারগুলা কারা করবে। তো তাহলে ধারা 28 মোতাবেক আমাদের কি আছে, পেনাল কোডে বলতেছে যে পেনাল কোডের যে অপরাধগুলার বিচার কারা করবে। 28-এ বলতেছে যে হাইকোর্ট বিভাগ করবে, অথবা দায়রা আদালত করবে, অথবা ম্যাজিস্ট্রেট আদালত, যা তফসিল 2-এর কলাম 8 মোতাবেক যেই ম্যাজিস্ট্রেটের আছে ওই ম্যাজিস্ট্রেট করবে। তাহলে আমাদের পেনাল কোডের অপরাধগুলোর বিচার 3টা আদালত করতে পারে: হাইকোর্ট বিভাগ করতে পারে, দায়রা আদালত করতে পারে, অথবা ম্যাজিস্ট্রেট আদালত শিডিউল 2 কলাম 8 অনুযায়ী করবে। এটা চলে গেল আমাদের 28। এখন আমরা 29 নম্বরে কি বলতেছে যে অন্য আইনে বিশেষ, যেমন নারী এবং শিশু নির্যাতন দমন আইন আছে, তো এটা ছাড়া সাইবার রিলেটেড মামলা আছে, এগুলা কোন আদালতে চলবে। তো প্রথমে বলতেছে যে আদালতের কথা ওই আইনে লেখা থাকবে, যদি কোনো আইনে লেখা থাকে যে এটা এই আদালতে মামলাটা বিচার হবে, তাহলে সেখানে হবে। আর যদি আদালত আইনের মধ্যে কিছুই লেখা না থাকে, আইনটা নীরব থাকে, তাহলে হচ্ছে আমরা ওই তফসিল 2 কলাম 8 মোতাবেক যেই ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া যায় সেই ম্যাজিস্ট্রেটের কাছে যাব। তাহলে কোন অপরাধের বিচার কারা করতে পারতেছে, আমরা দেখলাম যে পেনাল কোডেরটা কারা করতে পারতেছে, আর বিশেষ আইনে হইলে ওই আইনে লেখা থাকবে যে এই বিচারটা কারা করবে। যেমন ধরেন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বলা আছে যে ওই মামলাগুলা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হবে। তার মানে স্পেশাল আইন সেখানে বলাই আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দায়রা আদালতে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন এর মধ্যে আরো কিছু জিনিস দেওয়া আছে, যে 29-এর বি, এখানে বলা আছে যে যদি 15 বছর পর্যন্ত অপরাধী হয়, আর অপরাধ যদি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত না হয়, তাহলে ওই অপরাধের বিচারটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক স্পেশালি বিচার্য হবে, অথবা সরকার যদি এই রিলেটেড কোনো স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় তার কাছে বিচার্য হবে। তাহলে আমরা 29-এর বি এমসিকিউর জন্য কিন্তু বারবার পড়েছি, তো আপনি শুধু কন্টেন্টটা এখানে ধারা 29-এর বি মোতাবেক যদি 15 বছরের কম হয়, যদি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন ছাড়া অন্য অপরাধ হয়, তাহলে সেক্ষেত্রে কার কাছে যাবে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, অথবা সরকার যদি এর জন্য বিশেষ কোন ম্যাজিস্ট্রেট নিয়োগ করে তার কাছে বিচার হবে। তাহলে আমরা দেখেন যে কোন মামলার বিচার কে করবে, এই কটা সেকশনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম। এটা কিন্তু আপনার আরেকটা প্রশ্ন, 2টা প্রশ্ন আপনার হয়ে গেল। এখন এইটার সাথে আরেকটু এডিশনাল দেওয়া আছে 29-এর সি। আমরা জানি যে কি করা যায়,
সরকার হাইকোর্ট বিভাগের সাথে আলোচনা করে ম্যাজিস্ট্রেটদেরকে আরো কিছু মামলা বিচার করার ক্ষমতা দিতে পারে। বলতেছে কি যে মৃত্যুদণ্ড ছাড়া সকল প্রকার অপরাধের বিচার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করতে পারে। এই ক্ষমতা সরকার চাইলে দিতে পারে। তাহলে সরকার 29-সি এর ক্ষমতা বলে যেই কোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন দেখেন এখানে আমি যে এই শব্দটা ব্যবহার করছি সিজিএম সিএমএম, এটা আপনি দিলে চলবে না, আপনাকে টোটাল জিনিসটাই লিখতে হবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই শব্দটা কিন্তু আপনারা লিখতে হবে। আর বলতেছে যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 10 বছরের বেশি সাজা নাই এইরকম অপরাধগুলা তারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিতে পারে। তাহলে 29-এর সিটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যখন বলবো যে কোন অপরাধ কোন ম্যাজিস্ট্রেট বা কোন আদালত করতে পারে, এই 29-এর সি পর্যন্ত আপনাকে লিখতে হবে যে এইগুলা হচ্ছে যে মামলা বিচার করার ক্ষমতা। এরপরে আসি আমরা, তাহলে তারা কি শাস্তিটা দিতে পারে। এখন যদি আপনার দেওয়া প্রশ্ন এটাও আসতে পারে যে ম্যাজিস্ট্রেট বা আদালত কি কি শাস্তি দিতে পারে, আপনি ব্যাখ্যা করেন, আইনের সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ করে আপনার মতো করে আপনি ব্যাখ্যা করেন। তাহলে সর্বপ্রথমে আমাদের চলে আসবে কি ধারা নাম্বার 31। তাহলে আপনি এই উপরে হেডিং দিবেন কি ধারা 31 মোতাবেক। এখন কি আছে আপনি নিজের মতো করে একটু স্মরণ করেন যে কি আছে। হাইকোর্ট বিভাগ যেই কোনো আইনে অনুমোদিত যেই কোনো শাস্তি দিতে পারে। তাহলে আপনার একটা হেডিং হয়ে গেল এখানে কি, যে হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যেই কোনো শাস্তি দিতে পারে। 2 নাম্বার, দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত আইনে অনুমোদিত যেই কোনো শাস্তি, তবে কন্ডিশন হচ্ছে কি মৃত্যুদণ্ড দিলে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কার্যকর করা যাবে। দায়রা অতিরিক্ত দায়রা সকল প্রকার শাস্তি দিতে পারবে যেটা আইনে অনুমোদন করে, তবে মৃত্যুদণ্ড দিলে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে সেটা কার্যকর করা যাবে। 3 নাম্বার হচ্ছে যে যুগ্ম দায়রা 10 বছর পর্যন্ত কারাবাস দিতে পারে। তাহলে 31 ধারা মোতাবেক এই 3টা জিনিস আপনাকে লিখতে হবে। অলরেডি আমরা কিন্তু মুখস্থ আমরা জানি। এখন একটাই সমস্যা, এমসিকিউতে আপনার সামনে প্রশ্নটা ছিল, লিখিত কিন্তু প্রশ্নটা নাই। তার মানে এখন থেকে লেখার অভ্যাস করলে আপনি পারবেন। এখন ম্যাজিস্ট্রেটরা কি শাস্তি দিতে পারে এটা অলরেডি আমরা এমসিকিউর জন্য কিন্তু মুখস্থ করছি। আপনি শুধু হেডিংটা দিবেন যে ধারা 32 মোতাবেক ম্যাজিস্ট্রেটের শাস্তি প্রদানের ক্ষমতা। আমরা জানি 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে আপনি এভাবে হাইলাইট করে দিবেন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারে, সে 4 প্রকারের শাস্তি কিন্তু দিতে পারে। আপনি এটাকেও আবার কি করবেন, পৃথক পৃথক প্যারায় নিয়ে আসবেন। প্রথমে হচ্ছে কি 5 বছর পর্যন্ত কারাবাস, 2 নম্বরে হচ্ছে 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড, 3 নম্বরে হচ্ছে বেতাঘাত, 4 নম্বর হচ্ছে কি আমাদের নির্জন কারাবাস। তাহলে 4টা আপনার পৃথক কি হয়ে গেল, লাইন হয়ে গেল। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে 5 বছর 3 বছর পর্যন্ত কারাবাস, 5,000 টাকা পর্যন্ত জরিমানা এবং নির্জন কারাবাস। আর তৃতীয় শ্রেণীর হইলে সে 2 বছর পর্যন্ত কারাবাস এবং 2,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এটা কিন্তু আপনাদের মুখস্থ আছে, আপনার দায়িত্ব হচ্ছে এখন শুধু চোখটা বন্ধ করে কলমটা নিয়ে একবার লিখেন যে আপনি পারতেছেন কিনা। এটা গেল আমাদের 32-এর প্রথম অংশ। এখন এই ক্ষেত্রে যে জিনিসটা বলতেছে যে 32 নাম্বার সেকশনটা 2টা সাবসেকশনে কিন্তু বিভক্ত। প্রথম অংশে আমরা পাইলাম, দ্বিতীয় অংশে বলতেছে যে এরা কি করতে পারবে, কম্বাইন শাস্তিও দিতে পারবে। আমরা জানি একই বিচারে যদি একাধিক অপরাধে দণ্ডিত হয় তখন তারা কম্বাইন শাস্তি কিন্তু দিতে পারে, যেমন চুরির জন্য একটা, অবৈধ প্রবেশের জন্য একটা, এটা ছাড়া যদি কোনো কিছু আগুনে জ্বালিয়ে ফেলে তার জন্য এক প্রকারের শাস্তি, তার মানে কম্বাইন। তো 32-এর 2 মোতাবেক আইনে অনুমোদিত সম্মিলিত বা কম্বাইন শাস্তিও তারা প্রদান করতে পারবে। তাহলে ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে আমরা স্পেশালি 2টা জিনিস মনে রাখবো, নর্মাল তাদের শাস্তিটা প্লাস হচ্ছে স্পেশালি তারা কম্বাইন শাস্তিও দিতে পারতেছে। এর পাশাপাশি ওই যে 29-এর সি যদি তাদেরকে স্পেশালি ইম্পাওয়ার করা হয়, আমরা জানি 29-এর সি কি দেওয়া হচ্ছে, স্পেশাল ক্ষমতা দেওয়া হয়েছে যে চিফ জুডিশিয়াল হইলে মৃত্যুদণ্ড ছাড়া সকল অপরাধের বিচার করতে পারবে। তাহলে বিচার যদি করে শাস্তিটা কি দিবে, তো শাস্তির ক্ষেত্রে 29-এর সি বলতেছে যদি 29-এর সি এ ক্ষমতা দেওয়া হয় তাহলে 33-এর এ মোতাবেক তারা কি করতে পারবে, মৃত্যুদণ্ড তো দিতে পারবে না, ম্যাক্সিমাম 7 বছর পর্যন্ত কারাবাস দিতে পারবে। তাহলে এই শব্দটা আমরা মনে রাখবো। ধারা হচ্ছে 29-এর সি এ যদি ক্ষমতা দেওয়া হয়, 33-এর এ তারা ম্যাক্সিমাম 7 বছর পর্যন্ত কি করতে পারবে, কারাবাসটা দিতে পারবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে আমাদের। তারপরে আবার বলে যে এই যে সাজাটা তারা দিবে এখানে কিছু কন্ডিশন আছে। ম্যাজিস্ট্রেটরা আমরা যে জিনিসটা পড়লাম 33-এর অধীনে তারা কি করতে পারতেছে, 32-এর অধীনে বিভিন্ন প্রকার তারা সাজা দিচ্ছে। এখন এই 33-এর এ মোতাবেক তারা একটু
এডিশনাল সাজা দিতে পারতেছে। কিন্তু ধারা 33 মোতাবেক যে জিনিসটা বলে যে ম্যাজিস্ট্রেটদের কিছু কি করতে হয়, শর্ত মানতে হয় শাস্তি দেওয়ার ক্ষেত্রে। এক নম্বর কথাটা হচ্ছে যে যখন তারা কি করবে, ডিফল্ট শাস্তি দিতে যাবে, অর্থাৎ কারাদণ্ডও দিবে, সাথে কিছু আমরা জানি পেনাল কোডে কি আছে, যেমন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস দিলে অবশ্যই তাকে অর্থদণ্ড করে। তো এইরকম বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট কি করবে, এক নম্বর কন্ডিশন হচ্ছে তার ক্ষমতার বেশি কাউকে কি করবে না, কোনো প্রকার অর্থদণ্ড দিবে না। মূল যদি তারা কোনো কারাবাস দিয়ে থাকে, যেমন 5 বছরের সে কারাবাস দিল, তাহলে অর্থদণ্ড অনাদায়ে ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত শাস্তি দিতে পারবে, ম্যাজিস্ট্রেটের ক্ষমতার 4/1 ভাগ। এই জিনিসটা আপনাকে একটু অ্যাড করে দিতে হবে, যে মূল কারাবাস দেওয়া হলে অর্থদণ্ড অনাদায়ে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার 4/1 ভাগ পর্যন্তই সে কি করতে পারবে, শাস্তিটা দিতে পারবে। এখন আসি আমরা ধারা 35 মোতাবেক আরেকটু কথা বলা আছে, যদি একই বিচারে কোনো অপরাধী একাধিক অভিযোগে অভিযুক্ত হয় তাদের শাস্তিটা কিভাবে দিবে। তো বলতেছে যদি বিচারক রায়ের মধ্যে যদি কি থাকে, শাস্তি একাধিক অপরাধে যদি কোনো উল্লেখ না করেন যে তার সমস্ত অপরাধের শাস্তি একটার পর একটা চলবে না একসাথে চলবে, এই রকম যদি উনি কিছু যদি উল্লেখ যদি না করেন, তাহলে আমরা কিভাবে ধরে নিব 4টা অপরাধে তার শাস্তি হয়েছে, এখন সবগুলার অপরাধ একসাথে তার শাস্তিটা ভোগ করবে না একসাথে চলবে। যদি রায় যদি উনি উল্লেখ করে দেন তাহলে তো সেইভাবেই চলবে, যাকে আমরা বলি যে কনকারেন্টলি চলবে। মানে রায় যদি উনি উল্লেখ করেন কনকারেন্টলি চলবে, তাহলে সবগুলো একসাথেই চলবে। ধরেন একটা মামলা 2 বছর, একটা মামলা 3 বছর, একটা মামলায় সে 4 বছর শাস্তি পাইছে, তাহলে রায় যদি উল্লেখ করে যে কনকারেন্টলি চলবে, তাহলে ম্যাক্সিমাম তারে শুধু 4 বছরই জেল খাটতে হবে। আর যদি বলে যে না এটা কনজুকেটিভ হবে, অর্থাৎ একটা শেষ হওয়ার পর আর একটা শুরু হবে, তাহলে যদি নীরব থাকে তাহলে কনজুকেটিভ হবে। তার মানে কি, তার সে 4 আর 3 7 আর 2 9 বছর তাকে জেল খাটতে হবে। তাহলে 35 মোতাবেক আমরা মনে রাখবো, যদি বিচারক নীরব থাকেন রায়ের মধ্যে যে রায়টা কিভাবে কার্যকর হবে, তাহলে কনজিকিউটিভলি তার রায়টা কার্যকর হবে, একটার পর একটা শুরু হবে। আর যদি আইনে রায় স্পষ্ট উল্লেখ করে দেন যে কনকারেন্টলি হবে, তাহলে সব শাস্তি একসাথে ভোগ হবে, অর্থাৎ দ্রুত সে মুক্তি পাবে। তো এটার ক্ষেত্রে আমরা 497টাও নিয়ে আসতে পারবো। 497 আমরা মুখস্থ করছি এমসিকিউর জন্য, যে যেই অপরাধী অলরেডি কোনো একটা সাজা কাটতেছে জেলে, এখন এরকম যদি নতুন কোনো মামলা দণ্ডিত হয় তার ক্ষেত্রে আমরা কিভাবে কি করব। তো সেটাও আপনি এডিশনাল হিসেবে দিয়ে দিতে পারেন, যে তার ক্ষেত্রে আমরা কি জানি, মোতাবেক আসামি পূর্ব থেকে জেলে যখন থাকবে, সাজা ভোগরত অবস্থায় থাকলে রায় কিছু উল্লেখ না করলে, রায় বিচারক কিছুই বলে নাই, অলরেডি সে জানে যে এই আসামি কি আছে, জেলে আছে, তাহলে বলতেছে যে প্রথমটা শেষ হওয়ার পরে দ্বিতীয়টা মানে কনজিকিউটিভলি চলবে। আর রায় যদি উনি কি হন, যদি উল্লেখ করে দেন, তাহলে কনকারেন্টলি চলবে। আরেকটা হচ্ছে সর্বশেষ 35-এর, এটা আমরা দিয়ে দিব যে আসামি যতদিন গ্রেফতারে থাকে, যতদিন জুডিশিয়াল হেফাজতে থাকে, তার মূল শাস্তি থেকে আমরা ওই দিনগুলা বাদ দিতে পারবো, তবে মৃত্যুদণ্ড ছাড়া। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে তো তার বাইরে আসার কোনো সুযোগ নাই, তাহলে মৃত্যুদণ্ড ছাড়া অন্যান্য ক্ষেত্রে আসামি যতদিন পুলিশ হেফাজতে ছিল, যতদিন জুডিশিয়াল হেফাজতে ছিল, ওই দিনগুলা তার শাস্তি থেকে বাদ দিব। যদি দেখা যায় যে তার প্রদত্ত শাস্তির চাইতে বেশি দিন সে অলরেডি পুলিশ হেফাজত এবং জুডিশিয়াল কাস্টাডিতে থাকে, তাহলে অতি দ্রুত তাৎক্ষণিক অবিলম্বে তাকে মুক্তি দিব, এবং কোনো প্রকার যদি অর্থদণ্ড থাকে সেটা অটোমেটিক মওকুফ হয়ে যাবে। তো এইরকম ভাবে দেখেন আমরা টোটাল আপনাদেরকে তাহলে 3টা প্রশ্নের অ্যান্সার দেখাইলাম, যেগুলো অলরেডি আমরা জানি। একটা হচ্ছে ফৌজদারি আদালতের গঠন, একটা হচ্ছে যে মামলাগুলোর বিচার কারা কিভাবে করবে, আর একটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট বা আদালত কি কি শাস্তি দিতে পারে। তো এরকম ভাবে যেমন ধরেন যে আপনার পুলিশের ক্ষেত্রে আপনার আসলো যে পুলিশ 54 ধারায় কি কি কারণে গ্রেফতার করতে পারে, ওই যে 9টা কারণ আপনি অলরেডি জানেন, শুধু হেডিংটা একটু মুখস্থ করে নেন। তো এইভাবে আমরা আমাদের ক্লাসে তো করব, কিন্তু তার আগে আপনাদের তো দায়িত্ব হচ্ছে এগুলো পড়ার সাথে সাথে একটু লিখবেন। আর পাশাপাশি আমরা আপনাদের কিছু পার্থক্য শেখাবো, যেটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, যে এজাহার বা এফআইআর জিনিসটা কি, যদি আপনাকে একটু ব্যাখ্যা করতে বলে। তো এটা আপনার বই থেকে মুখস্থ করার তো দরকার নাই। তা আপনি নর্মালি কি জানেন যে এজাহার হচ্ছে কি, একটা অপরাধের যখন সংগঠিত হয় তখন সংবাদদাতা অথবা ফরিয়াদি পুলিশ থানায় গিয়ে পুলিশের কাছে যে ওই সংবাদটা দেয়, মৌখিকভাবে হোক অথবা লিখিত আকারে হোক, যে সংবাদটা দিচ্ছে এটাই হচ্ছে এজাহার। এজাহারটা মৌখিকও হতে পারে লিখিতও হতে পারে। মৌখিক হইলে পুলিশ সেটাকে লিপিবদ্ধ করবে,
করে আপনাকে শোনাবে যে আপনি এই কথাগুলো বলছেন, আমি এগুলো লিপিবদ্ধ করছি। তখন ওই সংবাদদাতা বা ফরিয়াদির স্বাক্ষর থাকবে, আর লিখিত আকারে হইলেও সেখানে স্বাক্ষর থাকবে। তারপর পুলিশ কি করবে, সেই জিনিসটা পুলিশের নির্দিষ্ট যে ফরম্যাট আছে এফআইআর প্রাথমিক তথ্য বিবরণীর মধ্যে সে এন্ট্রি করবে, এন্ট্রি করে তদন্ত কাজ শুরু করে দিবে। তাহলে এই যে এজাহার বা এফআইআর জিনিসটা কি, আপনি অলরেডি নিজের মতো করে অ্যান্সারটা দিতে পারলেন। এখন এই এফআইআর এর মাধ্যমে যে মামলাগুলো হয় এগুলোকে আমরা জিআর মামলা বলি, জেনারেল রেজিস্ট্রার বলি। এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে জিআর মামলা কি? জিআর মামলা হচ্ছে যে মামলাগুলো এফআইআর থেকে আসে। এখন আসেন যে সিআর মামলা কি। তো সিআর মামলা অলরেডি আমরা জানি, যখন একজন নালিশকারী অথবা ফরিয়াদি ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে মৌখিকভাবে অথবা লিখিত আকারে ম্যাজিস্ট্রেটের কাছে তার অভিযোগটা তুলে ধরে, ম্যাজিস্ট্রেট যখন তাকে শপথপূর্বক যাবতীয় কিছু যাচাই বাছাই করে যে অভিযোগটা গ্রহণ করতেছে বা যে কথাগুলো শুনতেছে, এটাই হচ্ছে নালিশ। এখন এই নালিশি মামলাগুলোকে আমরা সিআর মামলা বলি, কমপ্লেন রেজিস্টার বলি। আপনার আরেকটা কিন্তু এমসি লিখিতের জিনিস হয়ে গেল, তার মানে হুবহু প্রতিটা কমা আপনার মুখস্থ রাখার দরকার নাই। আপনার শুধু সেকশন নাম্বারটা আর ওর ভিতরে কি বলা আছে এতটুকুই আপনার দরকার, আর কিছু কিন্তু নাই। এরপরে এখন যদি আপনার আসে যে জিআর মামলা এবং সিআর মামলার মধ্যে পাঁচটা আপনি কি করেন, পার্থক্য লিখেন। তো এগুলো তো আপনার বই আর দেওয়া থাকবে না যে এটা জিআর এটা সিআর মধ্যে পার্থক্য। তো জিআর মামলা কি হয়, পুলিশ স্টেশনে আমরা দায়ের করি। সিআর মামলা আদালতে আমরা অভিযোগ করি। একটা পার্থক্য হয়ে গেল। তদন্ত করে কে? পুলিশ তদন্ত করে জিআর মামলায়। সিআর মামলার ক্ষেত্রে তদন্তটা কে করতে? ম্যাজিস্ট্রেট করতেছে অথবা ম্যাজিস্ট্রেটের আদেশে পুলিশ করতেছে। এরপরে তদন্ত প্রক্রিয়া, পুলিশ নিজেই নিজে তদন্ত কাজটা শুরু করতে পারতেছে যেহেতু একটা কগনিজেবল অফেন্স। আর সিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদেশ না দিলে পুলিশ তদন্ত করেন না। এরপরে হচ্ছে যে এটা যদি আমরা দেখি জিআর মামলা এজাহার গ্রহণের পর থেকে তার যাবতীয় কার্যক্রম শুরু হয়। এটা হচ্ছে যে আদালতে সরাসরি যখন গ্রহণ করে তারপরে কার্যক্রম শুরু হয়। তো এটা জিআর রেজিস্টারে রেকর্ডভুক্ত করা হয়, এটা সিআর রেজিস্টারে রেকর্ডভুক্ত করা হয়। পাশাপাশি এডিশনাল আপনি আরো একটা দিতে পারেন, জিআর মামলায় রাষ্ট্রপক্ষ কি করে? আইনজীবী নিয়োগ দেয়। সিআর মামলায় যিনি ফরিয়াদি উনি আইনজীবী নিয়োগ দেন। তো এই বেসিক জিনিসগুলো তো আপনার কোনো বইয়ে লেখা থাকবে না, এটা আপনার বেসিক নলেজ থেকেই পার্থক্য পাঁচটা লিখতে হবে। পাঁচটা কেন, আপনি চাইলে 10টা পার্থক্য বের করতে পারবেন। তো এই জিনিসটা একটু মনে রাখবেন, এইভাবে আশা করি আপনারা উপকৃত হবেন। এরপরে যেমন তদন্ত জিনিসটা, ইনভেস্টিগেশন জিনিসটা কি, তো আপনি ডেফিনেশনের মধ্যে কি পান যে পুলিশ আসলে কাজটা করবে কি, নিজে থেকে নিজে করবে। একটা অপরাধের অস্তিত্ব শনাক্ত করার জন্য যত প্রকার তথ্য উপাত্ত পাওয়া যাবে, যত প্রকার এভিডেন্স পাওয়া যাবে, এগুলা কালেক্ট করার নামই হচ্ছে ইনভেস্টিগেশন। ইনকোয়ারি জিনিসটা কি? ইনকোয়ারি হলে একটা অপরাধ সংঘটিত হয়েছে কিনা ম্যাজিস্ট্রেট নিজে থেকে নিজে কি করবে, অনুসন্ধানটা করবে, অথবা অন্য কোনো ব্যক্তিকে একটু আদেশ দিবে যে আপনি একটু অনুসন্ধানটা করে আসেন। তো এরপরে তদন্ত আর অনুসন্ধানের মধ্যেও যদি আপনাকে বলে যে পাঁচটা আপনি কি করেন, পার্থক্য করেন ইনভেস্টিগেশন এবং ইনকোয়ারির মধ্যে, তাহলে ইনভেস্টিগেশন কে করতেছে? পুলিশ করতেছে অথবা আদালতের নির্দেশে কোনো নির্দিষ্ট ব্যক্তি করতেছে। আর ইনকোয়ারিটা ম্যাজিস্ট্রেট অথবা আদালত করতেছে। তো পুলিশ ইনভেস্টিগেশন কখন করে? ঘটনা ঘটার পরে। আর হচ্ছে যে অনুসন্ধানটা কখন করা হয়, সেটা হচ্ছে যে বিচার শুরু হওয়ার আগে। আদালত কি করে? নিজেকে নিজে সন্তুষ্ট করে যে অপরাধের অস্তিত্ব আছে কিনা। ইনভেস্টিগেশনের মূল উপাদান কি? প্রমাণ সংগ্রহ এবং অপরাধী শনাক্ত করা। আর অনুসন্ধান হচ্ছে যে মামলা গ্রহণযোগ্য হবে কি হবে না এটা বিবেচনা করা। তো এটার ক্ষেত্রে আমরা চার্জশিট পাবো, এটার ক্ষেত্রে আদালত তার ফাইনাল অভিযোগটা গ্রহণ করবে। এটা পুলিশ আলামত সংগ্রহ করছে, ম্যাজিস্ট্রেট সাক্ষী পরীক্ষা করতেছে। তো এইরকম ভাবে আপনি নিজেও অনেকগুলা পার্থক্য তৈরি করতে পারবেন যদি মূল জিনিসটা বুঝেন। আশা করি আপনারা আমাদের এই যে ক্লাসগুলো হবে শনিবার থেকে শুরু হচ্ছে, আমরা আশা করব উপকৃত হবেন। তবে